হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা এসএসসি এমটিএসএ 2019-এর যে পেপারটা ছিল সেই পেপারটা অ্যানালাইসিস করব। প্রত্যেকে এই ক্লাসটা দেখতে থাকো, জয়েন করে নাও চটজলদি। আজকে ক্লাস নাম্বার 1, কারণ আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের জন্য এসএসসি এমটিএসএ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তর। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর থেকে থাকছে 25টি প্রশ্ন, তার সাথে থাকছে উত্তর ও ব্যাখ্যা সহ। আমি আজকে আলোচনা করব তোমাদের এই 2019 সালের এমটিএসের পেপারটা। তোমরা জানো প্রিভিয়াস ইয়ার থেকে কতটা গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন ঘুরিয়ে আসে, তাই প্রত্যেকে এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর ক্লাসটি একদমই মিস করবে না। এখানে কিন্তু পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইকোনমি, স্পোর্টস, কালচার, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু থেকে প্রশ্ন থাকছে, তাই প্রত্যেকে কিন্তু মনোযোগ দিয়ে প্রথম থেকে মন দিয়ে ক্লাসটা শুরু করবে। ওকে, তো চলো ক্লাসটা শুরু করি। আজকে কিন্তু ফার্স্ট ক্লাস, প্রত্যেকে বন্ধুদের মধ্যে চটজলদি ক্লাসটা শেয়ার করে দাও। তো চলো আজকে প্রথম প্রশ্নটি কি আছে, আর প্রত্যেককে বলবো 25টি প্রশ্ন আছে, নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করো। যারা যারা এমটিএসের প্রিপারেশান নিচ্ছ তারা তো জানো প্রশ্ন কেমন ধরনের হয়, তো তার জন্য বলছি প্রত্যেকে আনসার করার চেষ্টা করতে থাকো এবং কমেন্টে অবশ্যই, অর্থাৎ ক্লাসের শেষে কমেন্টে আমাকে জানাবে যে 25টি প্রশ্নের মধ্যে তুমি কটি সঠিক উত্তর দিতে পারলে। তো চলো আজকের প্রথম প্রশ্নটি দেখে নিই আমরা। কি আছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বিভিন্ন কারণে ভারতীয় নাগরিকদের প্রতি বৈষম্যের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বিভিন্ন কারণে ভারতীয় নাগরিকদের প্রতি বৈষম্যের কথা বলা হয়েছে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ধারা 15। আচ্ছা, ধারা 15তে কি বলা হয়েছে না, ভারতীয় নাগরিকদের প্রতি বৈষম্যের কথা বলা হয়েছে। তাহলে ধারা 17 কি বলা হয়েছে? ধারা 17 বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ। এছাড়াও ধারা 19 বলা হয়েছে বাক ও মত প্রকাশের স্বাধীনতা। ধারা 20 বলা হয়েছে অপরাধের দণ্ড প্রাপ্তির ক্ষেত্রে সুরক্ষা। এছাড়াও ধারা 21 বলা হয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা। চলো 2 নাম্বার প্রশ্ন, সিলভার ফাইবার বিপ্লব নিম্নলিখিত কোনটির সঙ্গে যুক্ত? সিলভার ফাইবার বিপ্লব নিম্নলিখিত কোনটির সঙ্গে যুক্ত? অর্থাৎ সিলভার ফাইবার কোনটিকে বলা হয়? তামাক, ভুট্টা, পাট নাকি তুলাকে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে তুলা। আচ্ছা, গোল্ডেন ফাইবার রেভলিউশন কোনটি? পাট। গোল্ডেন ফাইবার রেভলিউশন হচ্ছে পাট। সিলভার ফাইবার রেভলিউশন কি? তুলা, আমরা এক্ষুনি পড়লাম। এবং ইয়েলো রেভলিউশন যদি বলা হয় তাহলে হবে কি? তৈল বীজ। দেখো এখান থেকে কিন্তু একটা প্রশ্নের সাথে সাথে আরও কতগুলো প্রশ্ন তোমরা জেনে গেলে, আরও 3টে প্রশ্নের উত্তর কিন্তু তোমরা জেনে গেলে এখান থেকে। তো চলো পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, ভারতীয় মান সময় গণনা করা হয় ড্যাশের কাছাকাছি একটি স্থানে রেকর্ড করার সময় থেকে। ভারতীয় মান সময় গণনা করা হয় ড্যাশের কাছাকাছি একটি স্থানে রেকর্ড করার সময় থেকে। কিসে? মির্জাপুরের কাছাকাছি একটি স্থানে রেকর্ড করার সময় থেকে। ভারতীয় মান সময় কি না, ইউটিসি প্লাস 5টা 30 আইএসটি
এর কেন্দ্রীয় দ্রাঘিমা রেখা 82°30' পূর্ব দ্রাঘিমা। উত্তরপ্রদেশের মির্জাপুরের কাছ দিয়ে এই মান দ্রাঘিমা রেখা গেছে। তাহলে কোথা দিয়ে গেছে আমরা জানতে পারলাম না, উত্তরপ্রদেশের মির্জাপুরের কাছ দিয়ে এই রেখাটি গেছে। তো আগামীকাল সকাল 11টায় তোমাদের জন্য রাখা হয়েছে একটি মেগা মক টেস্ট। মেগা মক টেস্টটা প্রতি কিন্তু রবিবার করে হচ্ছে। এই রবিবার কিন্তু আরও ধামাকাদার হবে, কারণ এই মক টেস্টটা আমি দেখব তোমরা কতজন জয়েন করো। কারণ এটা যে শুধু পুলিশ পরীক্ষা বা কেপি পরীক্ষার জন্য নয়, এসএসসি পরীক্ষা দিচ্ছ যারা, এমটিএস পরীক্ষা দিচ্ছ, সিজিএস, সিএইচএসএল, এছাড়াও রেলের গ্রুপ ডি বা এনটিপিসি যারাই এক্সাম দিচ্ছ তারা কিন্তু প্রত্যেকে এই এক্সামটায় জয়েন করবে, কারণ এই মক টেস্টটা হতে চলেছে ধামাকাদার। সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী কিন্তু এই মক টেস্টটা হবে সকাল 11টায়। প্রত্যেকে ভালো করে মনে রাখবে, সকাল 11টায় ফোনে তোমরা অ্যালার্ম দিয়ে রাখো যে সকাল 11টায় আমাদের মক টেস্ট আছে। এছাড়াও আমি বলবো প্রত্যেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, কারণ ঠিক টাইমে নোটিফিকেশান পাওয়ার জন্য, আর ওখানে কিন্তু তোমরা পিডিএফটাও পেয়ে যাবে। ওকে, তাই মক টেস্ট দেওয়ার আগে থেকে প্রিপারেশন একদম রেডি হয়ে থাকুক তোমাদের এখন থেকে। তো ভালোভাবে প্রিপারেশন নিয়ে থাকো, কালকে সকাল 11টায় কিন্তু আমরা মক টেস্ট দিচ্ছি, এবং কে কত স্কোর করলো সেটা তো জানতেই পারবো। তো চলো প্রত্যেকে কিন্তু জয়েন হয়ে যাবে এবং বন্ধুদেরকে চটজলদি শেয়ার করে দাও এই বিষয়টি। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্তর মধ্যে কে প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেছিলেন? নিম্নোক্তর মধ্যে কে প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেছিল? তো এটার সঠিক উত্তর সবাই জানো, আরতি সাহা। আরতি সাহা 1959 সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা এবং এশিয়ার প্রথম মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। পরবর্তী 5 নাম্বার প্রশ্ন কি আছে? 2007 সালে ইউটিআই ব্যাংকের নাম পরিবর্তন করে ড্যাশ করা হয়। 2007 সালে ইউটিআই ব্যাংকের নাম পরিবর্তন করে কি করা হয়েছে? এইচডিএফসি ব্যাংক, নাকি আইডিবিআই ব্যাংক, নাকি অপশন সি সেন্ট্রাল ব্যাংক, নাকি অ্যাক্সিস ব্যাংক? 2007 সালে ইউটিআই ব্যাংকের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অ্যাক্সিস ব্যাংক। ইউটিআই ব্যাংকের নাম 2007 সালে অ্যাক্সিস ব্যাংক করা হয় এবং অ্যাক্সিস ব্যাংকের পূর্ব নাম ছিল ইউটিআই ব্যাংক। মানে এটা কিন্তু তোমাদের ঘুরিয়ে এইভাবেও দিতে পারে, সেই জন্য আমি এইভাবে দুবার করে লিখে দিয়েছি যে অনেক সময় এরকম প্রশ্ন দিতে পারে যে অ্যাক্সিস ব্যাংকের আগে অর্থাৎ পূর্ব নাম কী ছিল, এইভাবে দিতে পারে। তো চলো পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, কোন দলের সরকার 1979 সালে দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশন গঠনের ঘোষণা করেছিলেন? কোন দলের সরকার 1979 সালে দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশন গঠনের ঘোষণা করেছিল? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জনতা পার্টি। জনতা পার্টি। দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারম্যান ছিলেন বিপি মণ্ডল। এই কমিশন মণ্ডল কমিশন নামেও কিন্তু পরিচিত। 1979 সালে কমিশন গঠিত হয়। 1978টা কিন্তু সঠিক না, 1979 এটি কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটি কি আছে? বিকামিং এর রচয়িতা কে? বিকামিং এর রচয়িতা কে?
সঠিক উত্তরটি হয়ে যাবে মিশেল ওবামা। মিশেল ওবামা। বিকামিং হলো মিশেল ওবামার আত্মজীবনীমূলক বই। বইটি 2018 সালে প্রকাশিত হয়। তাহলে বিকামিং এই বইটি 2018 সালে প্রকাশিত হয়েছে। কিন্তু এখান থেকে আরও একটি প্রশ্ন আমরা পেয়ে গেলাম। শুধু কি এক্সাম দিলেই হবে তা তো নয়, এক্সামের অ্যানালাইসিস করতে হবে, অ্যান্সার কি দেখতে হবে। তার জন্য সন্ধে 7টায় প্রত্যেকে জিকে স্মার্ট চ্যানেলে চোখ রাখবে, কারণ সন্ধে 7টায় হবে মক টেস্টের অ্যানালাইসিস ক্লাস। তাই প্রত্যেকে কিন্তু অবশ্যই সন্ধে 7টার ক্লাসটাও মিস করবে না। এখান থেকে তুমি জানতে পারবে যে তুমি যে সকালে এক্সামটা দিলে তার সঠিক কটি উত্তর দিতে পেরেছ বা কতগুলো উত্তর তোমার সঠিক হয়েছে। সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমাকে যে তুমি কটি সঠিক উত্তর করলে, 85 নাম্বারের মধ্যে তোমার স্কোর কত হলো। তো চলো এবার দেখে নিই পরবর্তী প্রশ্নগুলো। ব্লু জে বা ইন্ডিয়ান রোলার ভারতের কয়টি রাজ্যের রাষ্ট্রীয় পাখি? ব্লু জে বা ইন্ডিয়ান রোলার ভারতের কয়টি রাজ্যের রাষ্ট্র পাখি? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 3টি। অর্থাৎ ইন্ডিয়ান রোলারকে নীলকণ্ঠ পাখি বলা হয়। কোন কোন রাজ্যে আছে এটা? না, কোন কোন রাজ্যের রাষ্ট্রীয় পাখি এটি? উড়িষ্যা, তেলেঙ্গানা ও কর্ণাটকের। উড়িষ্যা, তেলেঙ্গানা ও কর্ণাটকের এটি রাষ্ট্রীয় পাখি। পরবর্তী 9 নম্বর প্রশ্ন। শাসনতন্ত্রের উপরের অংশে ছোট চুলের মতো কাঠামোকে কি বলা হয়? শাসনতন্ত্রের উপরের অংশে ছোট চুলের মতো কাঠামোকে বলা হয় কি? না, সিলিয়া। সিলিয়া শ্বাসনালীর ভেতরে থাকা ক্ষুদ্র চুলের মতো গঠন। এগুলো ধূলিকণা ও মিউকাসকে বাইরে সরাতে সাহায্য করে। অ্যালভিওলাই হলো ফুসফুসের গ্যাস বিনিময়ের ক্ষুদ্র বায়ুথলি। পরবর্তী 10 নম্বর প্রশ্ন। নিম্নোক্ত কোনটিকে 2018 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে? সঠিক উত্তরটি কী হবে? মুম্বাইয়ের ভিক্টোরিয়া গথিক ও আর্ট ডেকো এনসেম্বল। 2018 সালে ইউনেস্কো তালিকায় মুম্বাই এর ভিক্টোরিয়া গথিক অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বলস যুক্ত হয়। 2021 সালে ভারতের আরও কয়েকটি স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় যুক্ত হয়। চলো পরবর্তী প্রশ্ন 11 নাম্বার। নিম্নোক্ত কোন গ্যাস কয়লা খনিতে বিস্ফোরণ ঘটায়? নিম্নোক্ত কোন গ্যাস কয়লা খনিতে বিস্ফোরণ ঘটায়? সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। মিথেন অত্যন্ত দাহ্য গ্যাস। কয়লা খনিতে মিথেন ও বায়ুর নির্দিষ্ট অনুপাতের মিশ্রণ বিস্ফোরক হতে পারে। বারো নম্বর প্রশ্ন। 2017 থেকে 2018 সালে ভারতের জিডিপিতে কৃষি খাতের অবদান কত ছিল? 2017 থেকে 2018 সালে ভারতের জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল 0.171। জিডিপিতে কৃষির অংশ সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। 13 নম্বর প্রশ্ন। পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
পিন ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কি হিমাচল প্রদেশ। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশের লাহোর ও স্পিতি অঞ্চলে অবস্থিত। এটি উচ্চতার শীতল মরুভূমি অঞ্চলে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান একটি। 14 নম্বর প্রশ্ন, ভাওয়াই কোন রাজ্যের লোকনৃত্য? ভাওয়াই কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। রাজস্থানে ঘুমুর, কালবেলিয়া, ভাওয়াই ইত্যাদি লোকনৃত্যের জন্য বিখ্যাত। মান্ডো রাজস্থানের বিখ্যাত লোকসঙ্গীত ধারা। মান্ডো কি না রাজস্থানের একটি বিখ্যাত লোকসঙ্গীত ধারা। 15 নম্বর প্রশ্ন, ভারতের নীল বিপ্লবের জনক হিসেবে পরিচিত কে? ভারতে নীল বিপ্লবের জনক হিসেবে পরিচিত হলেন কে? হীরালাল চৌধুরী। নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। ভারতে নীল বিপ্লবের জনক কে? হীরালাল চৌধুরী। এবং সবুজ বিপ্লব এস স্বামীনাথন। তাহলে সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে। শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্জিস কুরিয়ানকে। ভার্জিস কুরিয়ানকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, দিব্যেন্দু বড়ুয়া নিম্নোক্ত কোন খেলার সঙ্গে যুক্ত? দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে দাবা খেলার সাথে যুক্ত। দিব্যেন্দু বড়ুয়া একজন ভারতীয় দাবাড়ু। তিনি ভারতের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার হিসেবে পরিচিত। তিনি ভারতের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার হিসেবে কিন্তু পরিচিত। 17 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়? নিম্নোক্ত কোনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে রামাগুন্ডম। রামাগুন্ডম রামাগুন্ডম তেলেঙ্গানার একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র নয় এটি। কুদানকুলাম এটি তামিলনাড়ুতে অবস্থিত। নারোরা এটি উত্তরপ্রদেশে অবস্থিত। তারাপুর কোথায় অবস্থিত? না মহারাষ্ট্রে। কাইগা হচ্ছে কর্ণাটকে। কল্পাকম মাদ্রাজ হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত এবং রাওয়াত ভাটা রাজস্থানে অবস্থিত। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1942 সালে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা 8ই আগস্ট 1942-এ ঐতিহাসিক প্রস্তাবের মাধ্যমে 9ই আগস্ট 1942 থেকে ব্যাপক আন্দোলন শুরু হয়। মহাত্মা গান্ধীর আহ্বান করো বা মরো। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন মন্দিরটি রাষ্ট্রকূট রাজবংশ দ্বারা নির্মিত? নিম্নোক্ত কোন মন্দিরটি রাষ্ট্রকূট রাজবংশ দ্বারা নির্মিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কৈলাস মন্দির। এলোরার কৈলাস মন্দির রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ এর আমলে নির্মিত। এটি একখণ্ড পাথর কেটে নির্মিত অসাধারণ স্থাপত্য কীর্তি। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয়? কোন ক্ষেত্রে সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে সাহিত্য ক্ষেত্রে। সরস্বতী সম্মান একটি সাহিত্য পুরস্কার। KK বিড়লা ফাউন্ডেশন প্রতি বছর এটি প্রদান করে। ব্যাস সম্মান ও KK বিড়লা ফাউন্ডেশন একটি সাহিত্য পুরস্কার। পরবর্তী 21 নম্বর প্রশ্ন, ইতালির নেপলসে অনুষ্ঠিত 30তম গ্রীষ্মকালীন
ইউনিভার্সিয়াডে মহিলাদের 100 মিটারে সোনা জিতে নেওয়া ভারতীয় স্প্রিন্টারের নাম কি? ইতালির নেপলসে অনুষ্ঠিত 30তম গ্রীষ্মকালীন ইউনিভার্সিয়াডে মহিলাদের 100 মিটারে সোনা জিতে নেওয়া ভারতীয় স্প্রিন্টারের নাম হলো দ্যুতি চাঁদ। দ্যুতি চাঁদ কি না 100 মিটারে সোনা জিতে নেওয়া ভারতীয় কি স্প্রিন্টার। 2019 সালে নেপলস ইউনিভার্সিয়াড এর দ্যুতি চাঁদ মহিলাদের 100 মিটারে স্বর্ণপদক জেতেন। তিনি ভারতের অন্যতম পরিচিত স্প্রিন্টার। পরবর্তী 22 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো প্রাচীন উদ্ভিদের অধ্যয়ন, যেমন শ্যাওলা, যা স্যাঁতস্যাঁতে বা আর্দ্র পরিবেশে জন্মায়। ড্যাশ হলো প্রাচীন উদ্ভিদের অধ্যয়ন, তা কি না সঠিক উত্তর হয়ে যাবে বায়োলজি। বায়োলজি হলো কি একটি প্রাচীন উদ্ভিদের অধ্যয়ন। বায়োলজি হচ্ছে শ্যাওলা ও লিভারওয়ার্টের মতো ব্রায়োফাইটের অধ্যয়ন, এবং ডেনড্রোলজি কি গাছ কাঠল উদ্ভিদের অধ্যয়ন, এবং প্যালিনোলজি কি পরাগরেণু ও স্পোরের অধ্যয়ন। পরাগরেণু ও স্পোরের অধ্যয়ন। পরবর্তী 23 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন কমিটি মৌলিক দায়িত্ব অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন? নিম্নোক্ত কোন কমিটি মৌলিক দায়িত্ব অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে শরণ সিং কমিটি। শরণ সিং কমিটি 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইনে 10টি মৌলিক কর্তব্য যুক্ত হয়। 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্য যুক্ত হয়ে মোট 11টি হয়। মৌলিক কর্তব্য সংবিধানের পার্ট 4 এ এবং আর্টিকেল 51 মৌলিক কর্তব্যের ধারণা ইউএসএসআর এর সংবিধান থেকে অনুপ্রাণিত। 24 নম্বর প্রশ্ন, আলীবর্দী খানের পর কে বাংলার নবাব হন? আলীবর্দী খানের পর কে বাংলার নবাব হন? সঠিক উত্তরটি হয়ে যাবে সিরাজউদ্দৌলা। আলীবর্দী খানের পর কিন্তু সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। আলীবর্দী খানের মৃত্যুর পর 1956 সালে তার নাতি সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। 1757 সালে পলাশীর যুদ্ধের সঙ্গে সিরাজউদ্দৌলার নাম বিশেষভাবে যুক্ত। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, নিম্নোক্তের মধ্যে কে ভারতের তোতা পাখি নামে পরিচিত? নিম্নোক্তের মধ্যে কে ভারতের তোতা পাখি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে আমির খসরু। আমির খসরু মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসের বিখ্যাত কবি, সঙ্গীতজ্ঞ ও সাহিত্যিক। তাকে তৃতীয় হিন্দ বা ভারতের তোতা পাখি বলা হয়। তো আজকে তোমাদের এই 25টি প্রশ্ন ছিল। তো এই 25টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা কিন্তু এসএসসি এমটিএস 2019-এর ফার্স্ট শিফটের প্রশ্ন উত্তর ছিল। তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এছাড়াও 25টি প্রশ্নের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিলে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আর প্রত্যেককে আরেকবার করে আমি মনে করিয়ে দিচ্ছি, কালকে সকাল 11টায় কিন্তু আমাদের চ্যানেলে মেগা মক টেস্ট হবে। প্রত্যেকে জয়েন করবে এবং বন্ধুদের মধ্যে চটজলদি এই কথাটা শেয়ার করে দাও। তো চলো আজকে ক্লাসটা এই পর্যন্ত। ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে এক্সামগুলো দাও, এবং তোমরা তোমাদের পাশে আছে সব সময় জিকে স্মার্ট।
তোমাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য। তো চলো, আজকের ক্লাসটা এই পর্যন্ত। টাটা।